1947 সালের দেশভাগ শুধু ভারতবর্ষের মানচিত্রকেই বদলায়নি, এটা বদলে দিয়েছিল ত্রিপুরার আত্মপরিচয়। একটি ছোট পাহাড়ি রাজ্য যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ ছিল, সেখানে মাত্র কয়েক বছরের মধ্যে জনসংখ্যার ভারসাম্য সম্পূর্ণ উল্টে গেল। দেশভাগ কিভাবে ত্রিপুরাকে বদলে দিল? 1947 থেকে 1960 শরণার্থী আগমন এবং ডেমোগ্রাফিক বিপ্লব। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা দেখব দেশভাগ কিভাবে ত্রিপুরার সমাজ, রাজনীতি ও ভবিষ্যৎকে চিরতরে বদলে দিয়েছিল। দেশভাগ ও পূর্ব পাকিস্তান সংকট তৈরি হয়েছিল 1947 সালে। আর 1947 সালের ব্রিটিশ ভারত বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্রে। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত সংবেদনশীল, প্রায় চারদিকে পূর্ব পাকিস্তান, ছোট্ট একটা অংশ যেখানে আসাম এবং মিজোরামের সঙ্গে যুক্ত, বাকি সবটা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ দিয়ে ঘেরা। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি তেমন কোনো যোগাযোগই ছিল না। এই দেশভাগের ফলে পূর্ব পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়, চাপ বাড়তে থাকে, সাম্প্রদায়িক অস্থিরতা, দাঙ্গা, অনিশ্চয়তা তৈরি হয়। আর এর প্রথম ঢেউ থেকেই ত্রিপুরা হয়ে ওঠে প্রাকৃতিক আশ্রয়স্থল। শরণার্থী আগমনের ধাপভিত্তিক ইতিহাস কি ছিল? 1947 থেকে 1960 মধ্যে শরণার্থী আগমনের কয়েকটি ধাপ তৈরি হয়েছিল। প্রথম ধাপ 1947 থেকে 1950। এই সময়ে মূলত মধ্যবিত্ত ও শিক্ষিত বাঙালিরা ত্রিপুরায় আসেন। তারা সরকারি কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী ছিলেন। এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শরণার্থী পুনর্বাসনের প্রশ্নে পূর্বাঞ্চলকে অগ্রাধিকার দেন। এবার আসে সেই দ্বিতীয় ধাপ 1950 থেকে 54। 1950 থেকে 54 মনে রাখতে হবে, এই সময় ত্রিপুরাতে চিফ কমিশনার্স এর শাসন ছিল। 1950 সালের ইস্ট বেঙ্গল কমিউনাল ডিস্টারবেন্সেস শরণার্থী আগমন আরও বাড়িয়ে দেয়। এই সময়ে দরিদ্র কৃষক, ভূমিহীন মানুষের সংখ্যা স্রোতের মতো বাড়তে থাকে। ত্রিপুরার গ্রামাঞ্চলে পুনর্বাসন শুরু হয়। তৃতীয় ধাপ 1955 থেকে 1960। এই ধাপে শরণার্থী আগমন প্রায় স্থায়ী রূপ নেয়। ত্রিপুরার জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং ডেমোগ্রাফিক চেঞ্জ, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন। আর ত্রিপুরার পরিস্থিতি তখন ছিল এক নীরবতা, না রাজতন্ত্র না গণতন্ত্র। ডেমোগ্রাফিক পরিবর্তনের বাস্তব চিত্রটা কি ছিল? 1941 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরার আদিবাসী জনসংখ্যা ছিল প্রায় 60% এর বেশি, কোনো কোনো জায়গাতে কম বা বেশি। কিন্তু 1961 সালের জনগণনায় আদিবাসীরা সংখ্যা গরিষ্ঠতা হারায়। আর এই পরিবর্তন ছিল শুধু সংখ্যায় নয়, এই পরিবর্তনের ফলে ক্ষমতায়, জমির ও ভাষায় সার্বিক ক্ষেত্রে একটা চাপ তৈরি হয়, যে চাপ এখনো পর্যন্ত ত্রিপুরাতে অতপ্রতভাবে প্রাসঙ্গিক। ভূমির প্রশ্ন, আদিবাসীর সংকট। শরণার্থী পুনর্বাসনের জন্য রাজ্যের সমতল ও বনাঞ্চল ব্যবহৃত হয়। বহু আদিবাসী পরিবার জমি হারায়। এই সময়ে আদিবাসীদের মধ্যে জন্ম নেয় নিরাপত্তাহীনতা, পরিচয় সংকট, সাংস্কৃতিক ভয়ের অনুভূতি। পরবর্তীকালে এই অসন্তোষ থেকেই জন্ম নেয় আদিবাসী রাজনৈতিক চেতনা ও সংগঠন, যা ত্রিপুরাকে একটা দীর্ঘমেয়াদী সংকটে ঠেলে দিয়েছিল।
রাজনৈতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ হিসাবে কি বলা যায় এই সময়টাকে? ঐতিহাসিকরা যেমন রামচন্দ্র গুহ, বিপানচন্দ্র এবং উত্তর পূর্ব ভারতের গবেষকরা এই পরিবর্তনকে বলেছেন একটি ডেমোগ্রাফিক শক। এটা কোনো ষড়যন্ত্র ছিল না, বরং ছিল ইতিহাসের নির্মম বাস্তবতা। প্রথম বিশ্বযুদ্ধের ইউরোপের ম্যাপ পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক দীর্ঘমেয়াদী সাম্রাজ্যের পতন হয়, আর এই উপমহাদেশে ভারতের স্বাধীনতা সংগ্রাম যেমন ভারতকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল, প্রায় 580টা রাজন্যশাসিত রাজ্যের ভারতীয় ইউনিয়নে যোগদান যেমন ভারতের ইতিহাসকে বদলে দিয়েছিল, তেমনি ভারত ভাগ ত্রিপুরার ডেমোগ্রাফিক গ্রাফটাকে পুরো চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী, যে প্রভাব এখনো পর্যন্ত প্রাসঙ্গিক। দেশভাগে শরণার্থীরা ত্রিপুরায় এসেছিল বাঁচতে, কিন্তু ইতিহাসের নিষ্ঠুর পরিহাস হলো তাদের বাঁচার লড়াই থেকেই আরেকটি জনগোষ্ঠীর অস্তিত্ব সংকট শুরু হয়। আর এই দ্বন্দ্ব বুঝতে না পারলে আজকের ত্রিপুরার রাজনীতি, আদিবাসী আন্দোলন, ভাষা বিতর্ক কিছুই বোঝা যাবে না। আর এই দ্বন্দ্বের মধ্যেই লুকিয়ে রয়েছে ত্রিপুরার দীর্ঘমেয়াদী ঐতিহাসিক টানাপোড়েন। এর থেকে জন্ম নিয়েছিল উপজাতি বাঙালি দাঙ্গার পরিবেশ। এর থেকে জন্ম নিয়েছে উপজাতি এবং বাঙালিদের মধ্যে একটা দ্বন্দ্বের আবহ। আর এই দ্বন্দ্বের আবহকে দূর করতে গেলে ইতিহাসের বাস্তবিকতা, উপমহাদেশের চারিত্রিক গঠন, দেশভাগের অন্তর্নিহিত ফল, জাতিগত ভিত্তি এবং জনগণের মূল্যায়ন জাতিগতভাবে নয়, সেটা হবে জাতির সংখ্যাগত এবং সঠিক নাগরিকত্বের মূল্যায়নে যদি আমরা দেখি, তাহলে একটা দিক নির্ণয় করতে হবে 1947-এর পর নাকি 1971-এর পর। অভিবাসিত জনগণ মূল অধিবাসী এর মর্যাদা সেটা 1947-এর পর আগতরা পাবে না 1971-এর পর আগতরা পাবে, সেটা সাংবিধানিক পরিচর্চার বিষয়, সেটা অনেকটা পার্লামেন্টারি বিষয়। তবে এই জিনিসটা সত্য যে এখন যাতে আর অভিবাসন না হয় এবং ত্রিপুরার জনগণ যাতে আদিবাসী এবং অধিবাসী উভয় মিলে একটা সঠিক ত্রিপুরার দিক নির্ণয় করা সম্ভব হয়, এই ঐক্য একদিকে মানবিকতার জয়গান যেমন করবে, একদিকে ভারতীয়ত্ব জাগিয়ে তুলবে। আর কিছু নির্মমতা আমাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে। পরের ভিডিওতে আমরা জানব এই পরিবর্তনের বিরুদ্ধে আদিবাসী অসন্তোষ কিভাবে সংগঠিত আন্দোলনের রূপ নিয়েছিল। এই ইতিহাস জানা জরুরি মনে হলে ভিডিওটি শেয়ার করুন। পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। জয় ত্রিপুরা।